5, মোহাম্মদ জনাব আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ জনাব আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, আবুল হোসেন খান বরিশাল 6, শেখ জাহাঙ্গীর হোসেন বেলাল খুলনা 2, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা 2, মোহাম্মদ আলী আসগর পাবনা 3, আন্দালিব রহমান ভোলা 1, নাসিরউদ্দিন আহমদ মৌলভীবাজার 1, আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, মীর আহমদ বিন কাসেম ঢাকা 14, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী 4, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1। নোটিশগুলোর মধ্য থেকে আমি সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম এবং ভোলা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমানের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 জনের মধ্যে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। এখন আমি আহ্বান জানাচ্ছি প্রথমে মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একজন ক্রীড়া সংগঠক হিসেবে দুঃখ ভারাক্রান্ত মনে চতুর্দিকে ঘুরে কোনো উপায় না পেয়ে এই নোটিশটি আজকে দিয়েছি। আমি বিশ্বাস করি এটা অন্তত ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে। 2004 সালে কুমিল্লার দক্ষিণের মানুষের নতুন ঠিকানা সদর দক্ষিণ উপজেলা গঠিত হয়। সেখানে আমরা নিজেদের অর্থায়নে একটি স্টেডিয়াম শুরু করেছিলাম, যেটা সদর দক্ষিণ উপজেলা স্টেডিয়াম হিসাবে স্বীকৃত হয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করেছি, পরে শুনেছি স্টেডিয়াম উদা হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে, কিন্তু আমার কুমিল্লা জেলায় এই নামে কোথাও কোনো স্টেডিয়াম সাধ্যমতো চেষ্টা করে উদ্ধার করতে পারিনি। উত্থাপনীয় বিষয়, দক্ষিণ কুমিল্লা মিনি স্টেডিয়ামের জমি রেকর্ড করেন ইচ্ছাকৃত গাফিলতি, দক্ষিণ কুমিল্লা স্টেডিয়ামের অনুকূলে জাতীয় করে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী আত্মসাৎ, দক্ষিণ কুমিল্লা মিনি স্টেডিয়ামে বরাদ্দ করা অর্থ বরাদ্দ সব কিছু লুট। 2005 সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফুলতলি মৌজায় দক্ষিণ কুমিল্লা ক্রীড়া সংস্থার অনুকূলে স্থায়ী বন্দোবস্ত মূল্যে 2.1 একর সম্পত্তি ভূমি কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান স্থানের পদে ইচ্ছা গাফিলতি করা হয়নি। কুমিল্লা ক্রীড়া সংস্থার বন্দোবস্তের জমিগৃহীত অনুকূলে প্রস্তাবিত দক্ষিণ স্টেডিয়ামের নামে যে সম্পত্তি আমরা নিজের নগদ টাকা দিয়ে ক্রয় করেছিলাম, তার সাথে এলাকাসের মাধ্যমে কিছু সম্পত্তি নেওয়া দরকার, সেই ফাইলটি উদয় হয়ে গেছে। আপনার একজন ক্রীড়া সংগঠক, আমি আবেদন জানাবো, এটা আমার ইজ্জতের ব্যাপার। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাটিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে আছেন। এই স্টেডিয়ামটি কোথায় একটু উদ্ধার করে দেওয়ার প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য। জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয়টা, আমার কয়েকটা নোটিশ তো, একটু মেহরবানি করে সহযোগিতা করলে খুশি হব। বোধহয় পাচারের ব্যাপারে নোটিশের বিষয়টা, মানে স্পিকার। দুর্নীতিমুক্ত বাংলাদেশের উপর বলেন, অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আপনি নোটিশ দিয়েছেন। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 71 ভিত্তিতে আমি অত্যন্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিদায় এই বিষয়টা প্রশ্ন উত্তরও আমি উল্লেখ করেছি।
আমাদের নির্বাচনের আগে আমাদের সব মাননীয় সংসদ সদস্যরা যখন বক্তব্য রেখেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটাই ছিল আমাদের স্লোগান। আরও অন্যান্য বিষয় ছিল, কিন্তু এটাই ছিল মুখ্য বিষয়। কিন্তু আজকে হলমার্ক, শেয়ার কেলেঙ্কারি, এরপরে সরকারি ক্রয় কমিটি, এরপরে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করার ক্ষেত্রে দুর্নীতি, এরপরে হচ্ছে আমাদের সমস্ত ব্যাংকগুলোতে পচ্ছতেরা নিজেরাই নিজেদের নামে লোন নিয়ে ঋণ খেলাপি হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা বিষয়ে যদি মাননীয় স্পিকার আপনি দেখেন, তাহলে দেখবেন আমরা মাননীয় সংসদ সদস্য যারা আছি তারা সবাই উপলব্ধি করতেছি বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এস্টাবলিশ না হওয়ার পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো দুর্নীতি। মাননীয় স্পিকার, এই যে হলমার্কে 4,000 কোটি টাকার দুর্নীতি 2012 সালে আমরা সবাই একটা দিবসও পালন করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, উনি সহ আমি। মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5। আমার নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ তথা কবিরহাট থানার এবং সদরের 2টা থানা নিয়ে 2টা ইউনিয়ন নিয়ে গঠিত। আমার এলাকাতে নির্বাচন এলাকা বিশাল এলাকা, উপকূলীয় চরাঞ্চল বেষ্টিত একটি জনপদ, বিপুল জনগোষ্ঠীর এই অঞ্চলে বর্তমানে 2টি থানায় 2টি পুরাতন পুলিশ ভ্যান দিয়ে মানুষের জানমাল এবং নিরাপত্তা বিধান সম্ভব নয়। এলাকার মাদক দ্রব্যের উৎপাত সহ মাটি কাটার অবৈধ বাহিনীর উৎপাত সহ অবৈধ বালি উত্তোলন, নানা সমস্যা জর্জরিত কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সহ জনগণের জানমাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে 2টি পুলিশ ভ্যান এবং তার পাশে সদর পূর্বাঞ্চলের একটা জন্য সহ মোট 3টি পুলিশ ভ্যান অত্যন্ত জরুরি। এমত অবস্থায় মাদক মুক্ত এবং সেখানে চরাঞ্চলে অবৈধ বালি এবং মাটি উত্তোলন বন্ধ করার লক্ষ্যে এটা খুব জরুরি। যদি এগুলো দয়া করে যদি জরুরি ভিত্তিতে বরাদ্দ করা যায় তাহলে নিরাপদ এলাকা করা সম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন মাদারীপুর 3। আমরা যখন নির্বাচনকালীন সময়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছি, সেই সময় আমি আমার নির্বাচনী আসনে একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি। আমাদের ওইখানকার বেশিরভাগ শিক্ষার্থীরাই তারা ইন্টারমিডিয়েট পাশ করার পরে নার্সিং ইনস্টিটিউটে তারা অধ্যয়নরত হয়, তারা ডিগ্রি নেয়, কোর্স কমপ্লিট করে তারা বিভিন্ন বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন হসপিটালে তারা কাজ করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একটা গোষ্ঠী, আমার মনে হয় 60% ছেলেমেয়েরাই এই পেশায় থাকে। সেইখান থেকে আমি উপলব্ধি করতে পেরেছি আমার নির্বাচনী আসনে ঢাসার উপজেলায় আমি একটি নার্সিং ইনস্টিটিউট করে দেওয়ার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আমি যেন আমার নির্বাচনী এলাকায় সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন একটি নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করে দেওয়া হয়। ধন্যবাদ স্পিকার। মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 83 ঝিনাইদহ 3-এর মহেশপুর কোটচাঁদপুরের সকল পর্যায়ের আপামর জনসাধারণকে আমি সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি at the very outset I would like to pay many thanks to my Lord who has created this vast universe, this vast multitude of creations, into the midst of which we have been placed unto, and then many greetings to you from the deepest corner of my heart. Manoni Speaker, আমার নির্বাচনী এলাকাটা very close door neighboring border area of India. এখানকার রাস্তাঘাট বড় চলাচলের অনুপযোগী। আমি যে বিষয়টি নোটিশ করেছি
তা হলো আমার নির্বাচনী এলাকাতে একটি কৃষি ফার্ম আছে। 1940 সালে এটা প্রতিষ্ঠিত হয় হেমেন্দ্রনাথ দত্তের সহযোগিতায়। এনিওয়ে এখানে 2737 একর জমি আছে মাননীয় স্পিকার। এটি 5টি খামারে বিভক্ত এবং ইতিপূর্বে এখানে প্রায় প্রতি বছর 5000 মেট্রিক টন ভিত্তি বীজ উৎপাদিত হয়। শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে এখান থেকে বীজ রপ্তানি করা হয়। এছাড়া এখানে ধান, পাট, আখ, গম সকল প্রকারের ফসল হয়ে থাকে। এটা প্রাচীন ঐতিহ্য। বিগত অর্ধ শতাব্দী বাবদ আমাদের প্রাণের দাবি শুধু মহেশপুর কোটচাঁদপুর নয়, দক্ষিণ পশ্চিম অঞ্চল বলে বৃহত্তর অঞ্চলে এটা প্রাণের দাবি একটি কৃষি বিশ্ববিদ্যালয়। ইতিপূর্বে 2008 সালের নির্বাচনের পর 2010 সালে তদানীন্তন সংসদ সদস্য সংসদে উপস্থাপন করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় দাবি এবং 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। 2 জন মঞ্জুরি কমিশনের সদস্য আর 1 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য নিয়ে। SK আজিজুল বারী, খুলনা 4। আজিজুল বারী অনুপস্থিত। পরবর্তী বক্তা মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি 71 বিধিতে যে প্রশ্নটা এখানে রেখেছিলাম, যশোরের একটা গুরুত্বপূর্ণ জনগণের একটি সমস্যা, সেটা হচ্ছে ভবদার জলাবদ্ধতা। এই বিষয়ে কথা বলার আগেই আমার নির্বাচনী এলাকা যশোর 4, বাগারপাড়া, অভয়নগর এবং বসুন্ধিয়া ইউনিয়নের প্রায় 7 লক্ষ মানুষকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই যে বিগত নির্বাচনে তারা আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আজকের দিনে আমাদের সেই সমস্ত শহীদদের কথা বিশেষভাবে স্মরণ করছি। জুলাই আন্দোলনে যারা বাংলাদেশে শহীদ হয়ে রক্ত ঝরিয়ে আজকে একটি নির্বাচনের মাধ্যমে সংসদে এসে কথা বলার সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এলাকার যে সমস্যাটা সেটা ভবদার জলাবদ্ধতা। 1961 সালে আমাদের নির্বাচনী এলাকা এই অভয়নগর উপজেলার ভবদা নামক স্থানে টেকা নদীর উপরে স্লুইস গেট দেওয়া হয়েছিল। যে স্লুইস গেট দেওয়ার কারণে টেকা নদী, মুক্তেশ্বরী, আমডাঙ্গা সহ অনেকগুলো নদী ভরাট হয়ে যায়। এই ভরাটের কারণে সেখানে 88 সাল থেকে জলাবদ্ধতা শুরু হয়। প্রায় 38 বছর ধরে এই জলাবদ্ধতা চলছে। এখানে প্রায় 15টা ইউনিয়ন, আমার নির্বাচন এলাকা 4টা, মনিরামপুর, কেশবপুর এবং ডুমুরিয়ার 15টা ইউনিয়নের প্রায় 150 গ্রাম প্লাবিত। প্রায় 2 লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করে। আপনারা যদি সেখানে এখনও দেখেন, সেখানে দেখবেন যে এখনও ঘরের মধ্যে পানি আছে, উঠানে পানি আছে, মানুষ সেখানে চলাচল করতে পারে না। এই জলাবদ্ধতা দূর করবার জন্যে প্রায় 1000 কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে, সব লুটপাট হয়েছে। ইতিমধ্যে কিছু কাজ সেখানে চলছে, 136 কোটি টাকার নদী খনন কাজ চলছে। আমডাঙ্গার খাল খনন করতে পারলে। হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3। রহমতুল্লাহ বরকাত। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মহান সংসদে প্রথম নির্বাচিত হয়েছি এবং কথা বলার সুযোগ লাভ করেছি। এই জন্যে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার আসন 107, সাতক্ষীরা 3। আশা শুনে কালীগঞ্জের প্রিয় ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। উপস্থানীয় বিষয় হলো জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মনোযোগ আকর্ষণ। আমি নির্বাচনী এলাকা 107, সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। 2টা উপজেলা উপকূলবর্তী এলাকা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন এলাকা জুড়ে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বর্ষার মৌসুমে ব্যাপক আকারে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম এবং যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের পদক্ষেপ কি? বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসন করার প্রয়োজন।
মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং জোর দাবি জানাচ্ছি বর্ষার আগে জলাবদ্ধতা নিরসন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি আমার মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞ আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনে আসন জামালপুর 5, আমার 15টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে 5,74,000 ভোটার, তাদের কাছে কৃতজ্ঞ আজকে মহান সংসদে দাঁড়িয়ে জামালপুরের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি গত কয়েকদিনে বেশ কয়েকটি নোটিশ দিয়েছি। টাঙ্গাইল জামালপুরের 4 লেন সড়ক, ঢাকা জামালপুর ডাবল লাইন রেল, আমার সাংস্কৃতিক পল্লী, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুর্ভাগ্য কথা বলার সুযোগ হয় নাই। আজকে সুযোগ দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মূলত নোটিশটি ছিল আমার 15টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন নদী দ্বারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এখানে নদীর কারণে এই 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন হওয়ার কারণে এলাকার যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সেখানে শিক্ষা সহ নানা দিক থেকে সেই এলাকার মানুষ জীবনযাত্রায় অনেক পিছিয়ে রয়েছে। সেখানে ব্যাপক পরিমাণে রবি শস্য উৎপাদিত হয়, কিন্তু তারা এটি বাজারজাত করতে পারে না। সেইখানে আমার তুলসীচর ইউনিয়নের সাথে নরুন্দির ব্রহ্মপুত্র নদীর উপর একটি ব্রিজ নির্মিত হলে সে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং তাদের জীবনযাত্রা উন্নত হবে। এই ব্যাপারে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছিলাম। আমার বিশ্বাস এই বিষয়টি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী গুরুত্ব সহকারে দেখবেন। এবং একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দীর্ঘ 30 বছর পরে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, মানুষ অনেক স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা জামালপুর 3, মেলান্দ, মাদারগঞ্জ এই 2টি উপজেলা নিয়ে গঠিত। মেলান্দ উপজেলায় 2017 সনে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি 2017 সনে প্রতিষ্ঠিত হবার পর মাত্র 31 একর সম্পত্তির উপর এই বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম পরিচালিত করছে। এই 31 একর সম্পত্তির মধ্যে 15 একর সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, আর বাকি 16 একর সম্পত্তি হচ্ছে অধিগ্রহণ করা, কিন্তু এখন পর্যন্ত এই 16 একর সম্পত্তির প্রকৃত মালিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় নাই। এ কারণে ওই সম্পত্তির মালিকদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। মাননীয় স্পিকার, 2017 সনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হবার আগে ঠিক এই স্থানে একটি ফিশারি কলেজ ছিল। এই ফিশারি কলেজের জন্য যে অবকাঠামো ছিল, সেই অবকাঠামোকে কেন্দ্র করে, অবকাঠামোর উপর ভিত্তি করে 2017 সনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, বিশ্ববিদ্যালয়ের আপনার প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয় নাই। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পত্তি অধিগ্রহণ করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় উন্নয়নের জন্য একটি ডিপিপি। মোহাম্মদ মাহবুবুর রহমান, রংপুর 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রথম এই মহান সংসদে কথা বলার সুযোগ পেলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর এবং আমার রংপুর সদর 3 আসনের সম্মানিত ভোটারদের, যারা আমাকে ওই অঞ্চলের সর্বোচ্চ পরিমাণ 1,78,064 ভোট দিয়ে এই মহান পার্লামেন্টে পাঠিয়েছেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের অঞ্চলটি, আমাদের ভাগ্যই খারাপ।
বরাবরই সমস্ত সরকারি শাসনামলে আমরা বঞ্চিত এবং অবহেলিত এবং পশ্চাৎপদ একটা এলাকা, সুবিধা বঞ্চিত এলাকা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের বৈষম্য রয়েছে। আশা করি বর্তমান সরকার এই বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় গুরুত্ব দেবেন। এখন আমি আমার মনোযোগ আকর্ষণের প্রশ্ন উত্থাপন করছি। মাননীয় ভূমিমন্ত্রী, আপনার সদয় অবধির জন্য জানাচ্ছি যে 14 বছর পূর্বে রংপুর সদর উপজেলা পুনর্গঠিত হয়। এই উপজেলার অধীন খলেয়া ইউনিয়নের ভূমি সংক্রান্ত সমস্ত ধরনের কাজ, যেমন জমি ক্রয় বিক্রয়, খাজনা খারিজ ইত্যাদি গঙ্গাচড়া উপজেলায় গিয়ে করতে হয়। এতে জনগণকে নানা অসুবিধা ও ভোগান্তির পোহাতে হয়। ফেসিস্ট আমলে বারবার আবেদন করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এই সমস্যা দূরীকরণে খলেয়া ইউনিয়নে ভূমি সংক্রান্ত সমস্ত কাজ সদর উপজেলায় ন্যস্ত করার জন্য আপনার মনোযোগ আকর্ষণ কি, আশা করি ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। এক মিনিট। মাইকে বলেন। আমার নাম হলো মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, এটা আমার এনআইডি নাম, কিন্তু বরাবরই এখানে নাম বলার সময় বেলাল নামটি বাদ দেওয়া হচ্ছে। কাইন্ডলি এটা একটু সংশোধন করে নেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে সুযোগ দানের জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গার সকল ভোটার এবং জনগণকে, যারা এই প্রথমবার আমাকে মাননীয় মহান সংসদে এসে কথা বলার সুযোগ দিয়েছেন এবং তাদের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, আমরা চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিগণিত হয়ে এসেছি। একটি 3rd ক্যাটাগরির জেলা হিসেবে আমাদেরকে অবহিত করা হয়েছে, যার কারণে শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে আমরা অন্যান্য জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আমার চুয়াডাঙ্গা জেলাতে 4টা উপজেলা আছে, তার মধ্যে আমার নির্বাচনী আসনে 2টি উপজেলা। এই 4টি উপজেলাতে প্রায় 13 লক্ষ অধিক লোকের বসবাস। এই 4টা উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আছে, যেখানে এই সকল মানুষের চিকিৎসার জায়গা একটি। কারণ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো জায়গায় কোনো প্রকার অপারেশন হয় না এবং সেখানে কোনো প্রকার চিকিৎসার যে প্রপার আধুনিক সুবিধা সেগুলো থেকেও মানুষ বঞ্চিত হয়ে থাকে, যার কারণে চিকিৎসা গ্রহণের জন্য একটি জায়গা, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যক্রম থাকলেও এই জনগণের চাহিদার কারণে সেটা 2021 সালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমোদন প্রাপ্ত হয়, সেখানে বিল্ডিং নির্মিত হয়। কিন্তু বিগত সরকারের দুর্নীতি এবং তাদের যে সমস্ত সম্পদ করায়ত্তের কারণে সেই বিষয়গুলো স্যার এখনো পর্যন্ত মাননীয় স্পিকার আলোর মুখ দেখতে পাই নাই। সেখানে এখনো পর্যন্ত আমরা সেবা বঞ্চিত হয়ে এসেছি। এজন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন, অতি দ্রুত 250। মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান সংসদে আজকে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, নীলফামারী জেলা উত্তর জনপদের একটি অবহেলিত জেলা। সেখানে ডোমারডিমলার এখনো পর্যন্ত বেশ কয়েকশো শিক্ষক যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকতার কাজ করে আসছেন। দুঃখজনক হলে সত্য, 40 বছর যাবৎ তারা বিনা পয়সায় কাজ করে আসছেন। এখনো পর্যন্ত তাদের সরকারি বেতন ভাতার কোনো ব্যবস্থা করা হয়নি এবং সেই সাথে
তারা ইফতারি মাদ্রাসাকে সমুন্নত করার ক্ষেত্রে নিজেদের উদ্যোগে যে পড়াশোনার ব্যবস্থা করে আসছেন, এই চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলে অবশ্যই সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে তাদের এই প্রতিষ্ঠানগুলো বেতন ভাতার আওতায় আনা হবে কিনা এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এই উত্তর জনপদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও সুসজ্জিত করে, যাতে করে গুণগত মান উন্নত করে দেশের ও জাতির কল্যাণে তারা আত্মনিয়োগ করবে, এই বিষয়ে আপনার মাধ্যমে আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আরও বলতে চাই, বিশেষ করে 27 তারিখে শিলাবৃষ্টিতে বেশ কিছু ঘরবাড়ি, প্রায় 8,000-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমি। মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আমি সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। সেই সাথে আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা 1, 29 গাইবান্ধা 1, সকল জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার জেলার নাম হচ্ছে গাইবান্ধা, অবহেলিত বঞ্চিত একটি জেলা। সেই জেলার অবহেলিত একটি উপজেলা হচ্ছে সুন্দরগঞ্জ। এখানে 6 লক্ষাধিক মানুষ বসবাস করে। আমার সুন্দরগঞ্জের এই 6 লক্ষ মানুষের জন্য মাত্র একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে আমার এই 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে কমপক্ষে 100 শয্যা উন্নীত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মাননীয় স্পিকার, আমার উপজেলায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এখানকার 100 ভাগের মধ্যে মাত্র 35 ভাগ রাস্তা পাকা, আর 65 ভাগ রাস্তা হচ্ছে কাঁচা। আমি মাননীয় সড়ক এলজিডি মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি মাননীয় সদস্য এক নোটিশে এক মন্ত্রীকে অ্যাড্রেস করবেন। আপনি তো 2 মন্ত্রীর বিষয়ে উত্থাপন করেছেন। এনিওয়ে, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। হাজারো ইতিহাস ঐতিহ্যগাথা চলন বিলের দেশ নাটোর, চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে গুদাসপুর বড়াইগ্রাম উপজেলা। সর্বস্তরের মানুষ নিরঙ্কুশ ভোটের ব্যবধানে আমাকে সংসদে পাঠিয়ে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই বেশি করে আমার নির্বাচন এলাকার, বিশেষ করে হিন্দু খ্রিস্টান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ না জানালে কার্পণ্য হবে। মাননীয় স্পিকার, চলন বিলের প্রাণকেন্দ্রেই অবস্থান করে গুদাসপুর বড়াইগ্রাম উপজেলা। তন্মধ্যে বড়াইগ্রাম উপজেলাটা 211.61 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট। 2022 সালের জনশুমারি অনুসারে 3,09,000 লোকের বসবাস। কৃষিপ্রধান এলাকা, প্রায় 80% লোক কৃষিকাজের সঙ্গে জীবিকা নির্বাহ করে। খাদ্যে স্বয়ংসম্পন্ন হলেও শিক্ষা ও আধুনিক প্রযুক্তি জ্ঞানের দিক থেকে এলাকাটি একেবারেই পিছিয়ে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রযুক্তি প্রসারের স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত হলেও আমার নির্বাচনী এলাকার এর কোনো ছোঁয়া লাগেনি।
ফলে এলাকার যুব সমাজের কর্মসংস্থানেরও কোনো সুযোগ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের যুব সমাজরাই অন্যতম কারিগর। যুবকরাই গড়বে দেশ, সমৃদ্ধশালী হবে বাংলাদেশ। যুবকরা বেকার থাকার কারণে নির্বাচনী এলাকার একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অতীব জরুরি। যুবকদের প্রশিক্ষণ প্রাপ্ত করলেই তারা কর্মসংস্থানের ব্যবস্থা খুঁজে পাবে। দেশের অভ্যন্তর এবং বহির্বিশ্বে গিয়ে তারা কর্মসংস্থান। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা 16 আসনের জনগণকে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে এই কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি ঢাকা শহরের উত্তর অংশের পল্লবী ও রূপনগর একটি তুলনামূলকভাবে কম উন্নত এলাকা। এখানকার অধিকাংশ অধিবাসী নিম্ন আয়ের এবং তারা শ্রমজীবী। তারা সবসময় অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, কিন্তু তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি যতটুকু জানি পল্লবী এবং রূপনগরে তো নয়ই, বৃহত্তর মিরপুর নিয়ে যে 3টে আসন হয়েছে, ঢাকা 15, ঢাকা 16 এবং 14, এই 3টে আসনের মধ্যে কোথাও একটি সরকারি জেনারেল হাসপাতাল নাই। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রশ্ন যে মিরপুর এলাকায়, এই বৃহত্তর মিরপুর এলাকায় যদি সুযোগ হয়, আমার এলাকায় রূপনগর এবং পল্লবীতে এখানে অনেক সরকারি জমি আছে বলে আমি জানি, এই এলাকায় একটি জেনারেল হাসপাতাল করার কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপরে 2 মিনিটের আলোচনার পর্ব এখানে শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন বলেন মাননীয় বিরোধী দল নেতা। ধন্যবাদ আপনাকে। আমি আজকের যে কর্মসূচি পেয়েছি সেখানে সম্পূরক কার্যসূচি বলে আরেকটা পেজ পেয়েছি। তো এখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং এগুলা অধ্যাদেশকে কেন্দ্র করেই হয়েছে বলে আমার ধারণা। যদি তাই হয়ে থাকে তাহলে 133টা অধ্যাদেশ এটাকে যাচাই বাছাই করার জন্য একটা বিশেষ কমিটি হয়েছিল। সেই কমিটি থেকে একটা রিপোর্ট সেদিন পেশ করা হয়েছে, আপনি যেটা অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপসের প্রস্তাব আছে। আমরা এই বিষয়গুলো আগের যে নোটিশ পেয়েছিলাম তার সাথে মিলিয়ে আমরা দেখলাম যেগুলো ল্যাপস করা হয়েছে প্রস্তাবনায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জুলাই স্পিরিটের সাথে সম্পৃক্ত। আমি আপনার বরাবরে বিনয়ের সাথে বলবো যে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই এবং সেটা সংসদের প্রপার্টি। সংসদে এই বিষয়ে আমাদেরকে আলোচনার সুযোগ যেন তৈরি করে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী কিছু বলবেন? বলুন। স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা যে 2টা বিলের ব্যাপারে আজকে উত্থাপন করেছেন, উনি হয়তো এটা মিস করে গেছেন। এটা কোনো অধ্যাদেশ থেকে উৎসারিত কোনো আইন নয়, এটা ফ্রেশ বিল আকারে 2টি মন্ত্রণালয় পাঠিয়েছেন। এই 2টি বিল 133টা অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়, ফলে এটা ফ্রেশ বিল আকারে আসছে। আর উনি যে একটা আলোচনার কথা বলেছেন 133টা অধ্যাদেশের বিষয়ে আপনাদের সামনে যখন আসবে তখন উত্থাপন করব। ওনারা যেটা বলছেন আমরা ল্যাপস করেছি, কোনোটা হেফাজত করা হচ্ছে,
আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনব মাননীয় স্পিকার, সেটা যথাসময়ে উত্তর দেব আমরা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আজকে আমরা দুটা বিল, আপনি আমারটা একটু শুনুন, আজকে আমরা দুটি বিল সম্পর্কে আলাপ আলোচনা বিবেচনা করব। এগুলো তো সর্বসম্মতিক্রমে যে দুটি বিল এখানে এসেছে সেটি ওই বিরোধী দল নেতাকে মাইক দেন। বিগত ঈদের সময় যেভাবেই হোক অনেকগুলো মানুষের জীবন চলে গেছে এবং এর মাঝে দুইটা ঘটনা খুবই হৃদয় বিদারক। একটা ট্রেনের সাথে বাসের সংঘর্ষ কুমিল্লায়, আর একটা ফেরিতে ডুবে অনেকগুলো মানুষের জীবন। আমরা কি অনুরোধ করতে পারি যে তাদের জন্য এই মহান সংসদে আমরা একটু দোয়া করব, তাদের মাগফিরাতের জন্য, এবং তাদের আত্মীয় স্বজন তারা সহ আরও যারাই নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমাদেরকে 9 তারিখের মধ্যে কয়েকটা বিল পাশ করতে হবে, 93টি বিলের মতো পাশ করতে হবে। তারপরেও আপনাদের অনেক বক্তব্য সেখানে থাকবে, আমরা বিষয়টি পরবর্তীকালে দেখব। এখন দিনের কার্যসূচি অনুসারী কার্যপ্রণালী বিধির 71 অনুসারী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য গৃহীত নোটিশ সমূহের উপরে আলোচনা। প্রথমে আমি কুমিল্লা 6 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরীকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। নোটিশটি পড়বেন। মাননীয় স্পিকার, আমার নোটিশ সড়ক বিভাগ সৃষ্ট কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা মহাসড়কের সংযোগস্থলে সড়ক বিভাগ সৃষ্ট দানবীয় ব্যারিকেড এবং কুমিল্লা পাবলিক রোড টমসম ব্রিজ সহ 7টি স্থানে আন্ডারপাস সার্ভিস লেন নির্মিত না হয় স্থানটি একটি মরণ ফাঁদে রূপান্তর হয়েছে তার প্রতিকার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের 1 নম্বর মহাসড়ক। পাকিস্তান আমলেও তাই ছিল, বাংলাদেশ আমলে তো বটেই। দুর্ভাগ্যজনক এই জাতি 2003-4 সালের আগে এই রাস্তাটি কেউ খেয়াল করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা সফরের পরে, এরপরে তৎকালীন অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সফরের পরে এই রাস্তাটির জন্য যা চেয়েছে তাই বরাদ্দ সড়ক বিভাগকে দিয়েছে, কিন্তু কাজটা বাস্তবায়ন হয় নাই। আওয়ামী লীগ সরকারের সময় বাস্তবায়ন করতে গিয়ে এই রাস্তায় বরাদ্দকৃত টাকার চেয়ে। মাননীয় সদস্য, আপনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই পর্যায়ে আপনি শুধু নোটিশটা পড়বেন, তারপরে যদি বাড়তি কোনো কথা থাকে সম্পূরক প্রশ্নের সময় বলবেন। এখন জাস্ট নোটিশটা অনুগ্রহ করে পড়ে যান। দেশের অর্থনীতি এই সরকার করেনি, 2003 সাল খালি তো করেন 750 কোটি টাকার প্রজেক্ট। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি কারণ আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে সরকার, আওয়ামী লীগ সরকার 1700 কোটি টাকা ব্যয়, 17,000 কোটি টাকা ব্যয় করেছে। আজকে মরণ ফাঁদ, একই কারণে ঈদের দিনে এই দুর্ঘটনা। বিরোধী দল নেতা একটা দেখেছেন, এখানে গেটর করছে কয়েক লক্ষ, মারা গেছে 1 লক্ষ লোকের কাছাকাছি। এই পর্যন্ত কিছু হয়নি। আমাদের নতুন যোগাযোগ মন্ত্রী বা সড়ক সেতু মন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমার মনে হয় তিনি ব্যাপারটা অনুভব করেছেন, কিন্তু জাতি হিসাবে এটা না দেখলে এই মরণ ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে না। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধান খেতে রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে চট্টগ্রামের দূরত্ব কমে, ঢাকাটাই কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা হলে সংযোগ হয়, সংক্ষিপ্ত সময় যায়, এই রেল লাইন সফর হয়। মাননীয় স্পিকার, প্রতিবাদের মুখে গত সরকার সড়ক বিভাগের লোকদেরকে টাকা দিতে চেয়েছিল ক্ষতিপূরণ, পত্রিকা আছে গত পরশু দিনের।
25,000 কোটি টাকা তহবিলে আছে শুনেছি। আমার এলাকার এই 16,000 লোকের মধ্যে যাদের লাশও আমরা পাইনি, ভর্তা পেয়েছি, ভর্তা, তাদের কোনো পরিবারকে 10 টাকাও দেওয়া হয় নাই। একটি অমানবিক মরণ ফাঁদ। 50 বছর যাবত লড়াই করছি, কিছুই করতে পারিনি। আশা ছিল এই সংসদ আসলে কিছু করব। আজকে অন্তত প্রশ্নোত্তর আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লা যেতে ভয় লাগে, কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব? মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি, আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্কে মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরও 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনি এ সম্পর্কে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা, 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতিপূরণ কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন। প্রশ্ন নাই কোনো? বলছি মাননীয় মন্ত্রী। প্রকল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচল ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি, এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না।
সরকার নতুন এসেছে, নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য তিনি আমাকে এই বিষয়ে জ্ঞাত করেছেন। আমি সেখানে সচিব এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি। তারা সেখানে সরজমিনে দেখে আসছে, বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন সিলেট 3 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একজন মুক্তিযোদ্ধা, আর এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর থেকে এই দেশের মুক্তিযুদ্ধ একটা গর্বের বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং প্রবাসেও মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামে অর্থ দিয়ে এবং জাতিসংঘ, ইউকে এবং ইউরোপের সমর্থন আদায় করেছিল। এবং সেই দিন এইখানে ডক্টর মুশারফ স্যার আছেন, ডক্টর মঈন খান আছেন, ওনারাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই মুক্তিযুদ্ধে যেমন আমরা আজকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর এলাকা বালাগঞ্জ, যেখানে ইলিয়াস আলীর এলাকা বালাগঞ্জ, যেখানে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের এলাকা আমার দক্ষিণ সুরমা সিলেট 3-এ, এখানে গণকবর মুক্তিযোদ্ধাদের অনেক, এবং সেই অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ফেসিস্ট সরকার সারা দেশের ন্যায় আমার এলাকায়ও অনেক ভুয়া যোদ্ধাকে তালিকাভুক্ত করে এই নিয়ে স্থানীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিগত সময়ে অর্থনৈতিকভাবে সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা বুক করেছে এবং এখনো বুক করছে। মাননীয় মন্ত্রী, অনুগ্রহ করে বলবেন কি বর্তমান সরকারের অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করবেন কিনা, এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে স্পেশালি ইউনাইটেড কিংডম এবং যেখানে তারা লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বলেছিলেন আই মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এবং সেই দিন এবং তারা সেইখানে যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের অর্থ এবং মুক্তিযুদ্ধের অস্ত্র তারা কিনে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনিও সেই মুক্তিযোদ্ধা, আপনিও সেইখানে, এবং আমি সিলেটে প্রথমেই আমরা স্বাধীন হয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং এইটার জন্য মাননীয় মন্ত্রী আমাদের আপনার সঠিক কি স্টেপ নেবেন এটা আমরা আজকে জাতি জানতে চায়। আমার এলাকাও এটা জানতে চায়। মুখপঙ্গী মুক্তিযোদ্ধারা এখনও তার ফ্যামিলি অত্যন্ত ডিপ্রাইভ। লাস্ট 15 ইয়ার্স মুক্তিযোদ্ধারা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি, এবং সত্যিকার অর্থে এটা ভুয়া মুক্তিযোদ্ধা সকল বাকশালী ফেসিস্টরা এই দেশকে বিভিন্নভাবে। ধন্যবাদ মাননীয় সদস্য, দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে নোটিশ দেন সেটি গৃহীত হওয়ার পর শুধু নোটিশটি পড়বেন, বাড়তি কথাবার্তা পরে যখন সম্পূরক প্রশ্নের সুযোগ পাবেন তখন কিছু বলতে পারেন, বাট প্রথমে নোটিশটা পড়ার প্রয়োজন। এটাই হলো সংসদের রীতিনীতি। এখন আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খানকে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার,
ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অমুক্তিযোদ্ধা হিসেবে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের এলাকা সিলেট 3 সহ সারা দেশের যে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেয়া হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যারা প্রবাসে রয়েছেন তাদের বিষয়ে বলেছেন, এদের প্রবাসে যারা অদ্যাবধি ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি পাননি তাদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে ডিজিটাল সনদ ও জীবিতদের স্মার্ট কার্ড আইডি প্রদান করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিককে এই বিষয়ে একটি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করা, নির্ভুল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তিকরণ, অবৈধ গৃহীন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন এবং প্রবাসীদের বিষয়টা বলেছেন যে তাদেরকে একটা সঠিক পরিচয়। 3টি উপজেলায় যোদ্ধা কমপ্লেক্স বিবরণ, দক্ষিণ সুরমা কমপ্লেক্স কাজ শেষ হলেও হস্তান্তর করা হচ্ছে না। ফেঞ্চুগঞ্জ নতুন একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি। বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কার ও আরও একটি তলা বর্ধিত করা কোনো পরিকল্পনা আছে কিনা, এবং তার সাথে সাথে আমরা সত্যিকার অর্থে আজকের আমাদের স্পেশালি দক্ষিণ সুরমায় আমাদের মুক্তিযুদ্ধের অনেক সঠিক মুক্তিযোদ্ধাদের যারা একটা গ্রামেও, আমার নিজের গ্রামেও, এটা তেতলি হচ্ছে দক্ষিণ সুরমায়, যেদিন তারা অ্যাটাক করেছিল 11 জন পাকিস্তানি, সেই দিন অর্ডিনারি কৃষকের কাস্তি দিয়ে তারা জবাই করে এই গ্রামের প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু তাদের ব্যাপারে আজ পর্যন্ত ওই এলাকায় কোনো খোঁজখবর নেই। আছে আশা করছি মাননীয় মন্ত্রী, আপনি যখন সিলেট ভিজিট করবেন, আপনি যখন দক্ষিণ সুরমা ভিজিট করবেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এবং আমার গ্রাম তেতলি, সেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্পট আপনার দেখবেন
যে এলাকার শিশু পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার এবং আজকের সংসদ নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং উনি অত্যন্ত ডাইনামিক লিডারশিপ, এবং আজকে গ্রেটফুল যে উনি আমাকে সেই দানের শীষে দেওয়ার কারণে আজকে মুক্তিযুদ্ধের পক্ষে আজকে এই সংসদে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার। এবং আপনাকেও আজকে আপনার প্রিয় শ্রী দিলারা, যিনি আমার বোন সিলেটের, আমার সিলেটি বোন হিসাবে আমিও তার আপনার মাগফিরাত কামনা করে আজকে এই সংসদে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও সিলেটে এবং দক্ষিণ সুরমায় আমাদের এলাকায় উনি যাবেন। এবার সিলেটে গেলে অন্তত সেই মুক্তিযোদ্ধাদের বিষয় এবং আমার এলাকায়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 1 নম্বর বীরুত্তম, তার আদর্শে লালিত বর্তমান সরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের মহান অভিভাবক, সেই বাংলাদেশের 1 নম্বর প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাদের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই যে এখনো যে সমস্ত জায়গায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ হচ্ছে সেগুলো সম্পন্ন হবে, যেগুলো কাজ এখনো শুরু হয়নি সেগুলোর বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্কার হবে। এবং এইটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আমি যখন সিলেটে যাব, ওই সিলেটের পুণ্যভূমি হজরত শাহজালালের শাহপরানের মাজার জিয়ারতের পরেই মুক্তিযুদ্ধের যিনি সর্বাধিনায়ক আমাদের জেনারেল এম.এ.জি. উসমানী, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের এক সময় সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান, আমাদের শ্রদ্ধেয় মরহুম মাহবুব আলী খানের এলাকা এবং তাদের মাজার জিয়ারত করব এবং সেখানেও মুক্তিযুদ্ধের জন্য বা মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কি করা যায় সেটা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, মাননীয় সংসদ সদস্য এ বিষয়ে যদি আরও কোনো তথ্য আমাকে দেবার থাকে আমাকে দিলে আমি সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন আমি পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য যারা মাসুদ সাইদিকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি তো মাননীয় মন্ত্রীকে উপস্থিত দেখতে পাচ্ছি না, তো আমার বিষয়টি উপস্থাপিত হওয়ার পর উত্তর। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিষয়টি ছিল পিরোজপুর 1-এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ততা দূরীকরণ জনস্বার্থে পর্যাপ্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক অবস্থার কারণে পিরোজপুরের পানিতে লবণাক্তর পরিমাণ অনেক বেশি, যে কারণে এখানকার মানুষগুলি নানা রকম রোগবালাইতে আক্রান্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে লোনা পানির লোকালয়ে ঢুকে সুপেয় পানির উৎসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নিরাপদ পানির অভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ বিভিন্ন রোগ সহ নানাবিধ জটিলতায় ভুগছে।
মাননীয় স্পিকার। একই সাথে আমাদের 3টি উপজেলার পাশাপাশি আমার একটি পৌরসভা আছে মাননীয় স্পিকার। এটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পৌরসভা এবং ক শ্রেণীভুক্ত পৌরসভা। এই পৌরসভার জনসংখ্যার পরিমাণ মাননীয় স্পিকার প্রায় 1,20,000। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এখানে একটি মাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকার কারণে প্রতিদিন এখানে প্রায় 20 ঘন্টা 6টি মোটর পাম্পের মাধ্যমে মাত্র 40% এলাকায় পানি সরবরাহ দেওয়া সম্ভব হয় মাননীয় স্পিকার। এখানে প্রতিদিন 3 লক্ষ পানির উৎপাদন আছে, অথচ চাহিদা আছে 9 লক্ষ লিটারের। পিরোজপুর পৌরসভায় পানি গ্রাহক আছে 8,000 মাননীয় স্পিকার, কিন্তু গ্রাহকদের কাছে পানি পৌঁছানো যাচ্ছে মাত্র 3,000 মানুষের কাছে। এখানে প্রতিদিন একবার করে পানি সরবরাহ দেওয়ার কথা মাননীয় স্পিকার, কিন্তু গত 1-2 সপ্তাহ ধরে এখানে 2 দিন 3 দিন পরও পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি এটি হল আমার উত্থাপনের বিষয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনি আপনার বিবৃতি দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংসদে প্রথম আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য এই কারণে, আমার নির্বাচনী এলাকা বগুড়া 2 মহাস্থানগড় খ্যাত শিখগঞ্জ উপজেলার সকল ভোটার এবং জনসাধারণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 127 পিরোজপুর 1 মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাইদির প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর 1 এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ত দূরীকরণে জনস্বার্থে পানির উৎস স্থাপন করা হচ্ছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প জুলাই 2022 থেকে ডিসেম্বর 2026 শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা সদর উপজেলার 2279টি, নাজিরপুর উপজেলায় 2734টি, জিয়ানগর উপজেলায় 3245টি রেইন ওয়াটার হারভেস্টর বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় 1846টি, নাজিরপুর উপজেলায় 2297টি, জিয়ানগর উপজেলায় 2888টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প জানুয়ারি 2020 জুন 2026 শিক্ষক প্রকল্পের আওতায় বিগত 6 অর্থ বছরে পিরোজপুর জেলা সদরের উপজেলার 710টি গভীর নলকূপ, 284টি রেইন ওয়াটার